আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, একবার কাজাখস্তানে একজন সাংবাদিক ছোট বাচ্চা একটা মেয়েকে জিজ্ঞেস করলো, হোয়াট আর ইউ ডুইং নাও? বাচ্চা মেয়েটা উত্তরে বলল, আম রিড নাও, অর্থাৎ আমি পড়াশোনা করছি। সাংবাদিক তাকে জিজ্ঞেস করলো, তুমি কি করছো? মেয়েটা ইংলিশে উত্তর দিল, আমি পড়াশোনা করছি। এখন মেয়েটা যে উত্তর দিল, আম রিড নাও, আমি পড়াশোনা করছি, তার এই বাক্যটা বা সেন্টেন্সটার ভিতরে ব্যাকরণগত বা গ্রামাটিক্যালগত ভুল রয়েছে, আম রিড নাও, কিন্তু এখানে ভাষাগত কোনো ভুল নেই। আপনারা যদি খেয়াল করেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব উইথ আইএনজি প্লাস অবজেক্ট। এখানে মেয়েটা যে বলেছে আই এম রিড নাও, এখানে তার সাবজেক্টের আই ঠিক আছে, এম ইজ আর এর এম ঠিক আছে, অবজেক্টের নাও ঠিক আছে, কিন্তু এখানে ভুল হয়েছে ভার্বের যে রিড উইথ আইএনজি, রিডের সাথে আইএনজি যুক্ত করতে হবে। মেয়েটা অর্থাৎ রিডিং বলা উচিত ছিল, সে রিডিং না বলে সেখানে রিড বলেছে, আই এম রিড নাও। তো এখানে বলা যায় যে ভাষাগত কোনো ভুল নেই, এখানে ভুলটা হলো ব্যাকরণগত ভুল। ইংলিশের নিয়ম হলো, যা ইংলিশ ভাষার নিয়ম হলো, আপনি যাকে ইংলিশ বুঝাবেন, আপনি আপনার কথার মাধ্যমে বুঝাতে পারলেন কিনা সেটাই হলো ইংলিশ ভাষার নিয়ম। এখানে আপনি ব্যাকরণগত ভুল থাকুক বা না থাকুক, এটা কোনো বড় বিষয় না। অর্থাৎ আপনি একটা কথা বলে মানুষকে বুঝাতে পারলেন কিনা সেটাই বড় বিষয়। এখন বাংলাদেশে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে, ইংলিশের টিচার যারা রয়েছে, তারা যদি এই বাচ্চা মেয়েটার ইন্টারভিউ দেখতো, তারা বলতো এই মেয়েটা তো ব্যাকরণগত ভুল করেছে, কিন্তু এই মেয়েটা যে ভাষাগত দিক দিয়ে ঠিক সেটা কিন্তু তারা কেউই বলতো না। আর ঠিক এই কারণেই বাংলাদেশে যারা শিক্ষার্থীরা পড়াশোনা করে, শুধুমাত্র ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্ট বাদে বাকি যারা শিক্ষার্থী রয়েছে ক্লাস প্লে থেকে একদম অনার্স মাস্টার্স পর্যন্ত, তারা পড়াশোনা করে ঠিকই, তাদের ইংলিশের যে ভাষাগত দক্ষতা সেটা অর্জন হয় না, শুধুমাত্র এই গ্রামাটিক্যাল ভুলের কারণে। প্লে থেকে অনার্স মাস্টার্স পর্যন্ত একজন শিক্ষার্থী পড়াশোনা করে, বলা যায় যে পড়াশোনা শেষ করে ফেলে, তারপরেও সে ইংলিশে অনর্গল কথা বলতে পারে না, শুধুমাত্র এই গ্রামাটিক্যালগত ভুল ধরার কারণে। আমাদের বাংলাদেশে যারা শিক্ষার্থী পড়াশোনা করে, তাদেরকে ইংলিশের গ্রামার শেখানো হয়, কিন্তু তাদেরকে শেখানো হয় না কিভাবে ইংলিশে ভালো কথা বলতে হবে, ইংলিশে কিভাবে লেখালেখি করার দক্ষতা বাড়াতে হবে, কিভাবে ইংলিশের মাধ্যমে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করতে হবে, এই জিনিসগুলো আমাদেরকে শেখানো হয় না। এই কারণে বাংলাদেশের শিক্ষার্থীরা ইংলিশের দিক দিয়ে অনেক অনেক পিছিয়ে রয়েছে। আবার অনেক সময় দেখা যায় যে তাকে ইংলিশ যদি আলাদা করে শিখতেই হয়, কোনো একটা বেসরকারি প্রতিষ্ঠানের আদলে গিয়ে তাকে একটা নির্দিষ্ট কোর্স ফি দিয়ে তাকে ইংলিশ শিখতে হবে, ইংলিশ শিখতে হয়। কেন ভাই? এটা কি সরকার পারে না যে বাংলাদেশে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদেরকে যেই শিক্ষা প্রতিষ্ঠানে তারা নিয়মিত পড়াশোনা করে, সেই শিক্ষা প্রতিষ্ঠানেই ইংলিশের ভাষাগত দক্ষতার যেই সেই শিক্ষাটা দেওয়ার? সরকার তো চাইলে এরকম একটা ব্যবস্থা করতে পারে, বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো এরকম একটা ব্যবস্থা করতে পারে। কিন্তু দেখুন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আজ কি অবস্থা। তারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে ইংলিশ শিখায় ঠিকই, ইংলিশ ফরটুডের বিভিন্ন গল্প শোনায়, কাহিনী শোনায়, ইংলিশ গ্রামারের বিভিন্ন গ্রামার শেখায়, কিন্তু তাদেরকে ইংলিশের ভাষাগত দক্ষতার যেই চর্চাটা, যে প্র্যাকটিস, সেটা তাদেরকে করানো হয় না। আর এই কারণে বাংলাদেশের শিক্ষার্থীরা ইংলিশের ভাষাগত দক্ষতার দিক দিয়ে অনেক অনেক পিছিয়ে রয়েছে সমগ্র বিশ্বের তুলনায়। বিশ্বের বিভিন্ন আরব প্রাচ্যের দেশগুলোতেও দেখা যায় ওই সমস্ত দেশের বাচ্চা বাচ্চা শিশু তারাও ইংলিশে অনর্গল কথা বলে, কারণ তাদেরকে ইংলিশের গ্রামাটিক্যাল শিক্ষা খুব বেশি জোর না দিয়ে তাদেরকে ইংলিশের ভাষার যেই দক্ষতা সেদিকে বেশি জোর দেওয়া হয়। এই কারণে সেই দেশের বাচ্চা শিশুগুলোও আরবি ভাষী হওয়া সত্ত্বেও তারা ইংলিশে অনর্গল কথা বলতে পারে, যেখানে বাংলাদেশের শিক্ষার্থীরা অনর্গল কথা বলতে পারে না, তারা অনার্স মাস্টার শেষ করে ফেলার পরেও। তো এখন এই সমস্যার সমাধান আসলে কিভাবে সম্ভব? বাংলাদেশে যদি একটা ইসলামী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা যায়, তাহলে এই সমস্যাটার সমাধান অনায়াসে করা সম্ভব বলে আমি মনে করি।
আমার এই কথাটার সাথে অনেকে পক্ষে বিপক্ষে যুক্তি দিতে পারেন, তবে এই কথাটা যৌক্তিক এবং বাস্তবসম্মত। আর আরব প্রাচ্য সহ আমেরিকা, রাশিয়া, তারা যেই নিয়ম নীতিগুলো ফলো করে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে, সেই নিয়ম নীতিগুলো আল কুরআন থেকে নেওয়া। ওই সমস্ত দেশে তারা খ্রিস্টান হওয়া সত্ত্বেও তারা আল কুরআনের নিয়ম নীতিগুলো নিয়ে এই শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করে। কিন্তু বাংলাদেশে কি হয়, আল কোরআনের নিয়ম থেকেও কোনো শিক্ষা ব্যবস্থার কোনো কিছু নেওয়া হয় না, এবং রাশিয়া, আমেরিকা বা আরব প্রাচ্যের যে উন্নত দেশগুলো রয়েছে তাদের কাছ থেকেও শিক্ষা ব্যবস্থার যে শিক্ষাগুলো, তারা এই শিক্ষাগুলো গ্রহণ করে না। আর এই কারণেই বাংলাদেশের শিক্ষার্থীরা ইংলিশের দিক দিয়ে অনেক পিছিয়ে রয়েছে। আমি তো কেবল ইংলিশের একটা উদাহরণ আপনাদেরকে দিলাম, আপনারা খেয়াল করলে এরকম আরও অনেক উদাহরণ পাবেন আমাদের শিক্ষা ব্যবস্থায় কী কী ঘাটতি রয়েছে। যেমন আরও একটা উদাহরণের কথা যদি বলা যায়, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় হাতে কলম শিক্ষাটা খুব কম দেওয়া হয় বা দেওয়া হয় না বললেই চলে। আর এই কারণে বাংলাদেশ শিক্ষার্থীরা যখন অনার্স মাস্টার্স পাশ করে চাকরির বাজারে যায়, তখন তাদেরকে জিজ্ঞেস করা হয় আপনার দক্ষতা কতটুকু, আপনার অভিজ্ঞতা কতটুকু, আপনাকে যে কাজটা দেওয়া হবে আমাদের কোম্পানিতে আপনি কি এই কাজটা করতে পারবেন? তখন সে বলে আমার তো আসলে দক্ষতা অভিজ্ঞতা কিছুই নেই। তার দক্ষতা অভিজ্ঞতা আসবে কোথা থেকে, যখন তাকে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়নি। এই হলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা। এই সীমাবদ্ধতাগুলো কাটিয়ে ওঠার জন্য অবশ্যই ইসলামী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা জরুরি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমার আলোচনা এই পর্যন্তই। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, এবং আমার ইউটিউব চ্যানেলে নতুন নতুন কিছু কন্টেন্ট আসবে, ফানি কন্টেন্ট, পাশাপাশি মোটিভেশনাল ভিডিও, ইসলামিক ভিডিও, সেগুলো থাকবে ইনশাআল্লাহ। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।